More opulent than your sisters. Nothing, my lord. Nothing will come of nothing. Speak again. I am a man more sinned against than sinning. আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে 46 বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা ইংরেজি অংশের সমাধান নিয়ে কথা বলবো। প্রশ্নগুলোর যদি আপনি ব্যাখ্যা সহ পিডিএফটা চান তাহলে কমেন্টে আপনি ইমেল নাম্বার দিয়ে রাখবেন। সাথে আমি 45 বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ব্যাখ্যা সহ সমাধানটাও আপনাকে দিয়ে দিব। সো একটু একটু করে আমরা দেখছি। প্রথম ব্যাখ্যা করব কিং লিয়ারের সেই বিখ্যাত কথা, আই এম আ ম্যান মোর সিন অ্যাগেইনস্ট দেন সিনিং। কিং লিয়ারের দুটি মেয়ে যখন তাকে রাজ্য থেকে বিতাড়িত করে দিল তখন তিনি অনেকটা অসহায়, দুঃখ করে এই কথাটুকু বলেছেন, আমি যতটা না অন্যায় করেছি তার চেয়ে বেশি অন্যায় আমার সাথে করা হয়েছে, অথবা তার চেয়ে বেশি আমি সয়েছি। সো এই কথাটা কিং লিয়ার বলেছেন। এটা অ্যাক্ট 3 সিন 2-তে এই কথাটা বলেছিলেন কিং লিয়ার। সো কিং লিয়ার একটা ট্রাজেডি, জানেন উইলিয়াম শেক্সপিয়ারের যে বিখ্যাত ট্রাজেডির মধ্যে কিং লিয়ার হচ্ছে একটা ট্রাজেডি। তিনটা মেয়ে ছিল, গনেরিল, রিগান এবং কর্ডেলিয়া। আপনারা জানেন সম্পত্তির বিভাজন নিয়ে কথা বলা হয়েছে। তিনি তার ছোট মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন। ফাইনালি বড় দুটি মেয়েও উনাকে রাজ্য থেকে বের করে দেয়। অনেক দুঃখ করে তিনি এই কথাটা বলেছেন। আবার আমরা কাহিনীর মাধ্যমে সেই কথাটা শুনবো। আই এম আ ম্যান মোর সিন অ্যাগেইনস্ট দেন সিনিং। More opulent than your sisters. Nothing, my lord. Nothing will come of nothing. Speak again. I am a man more sinned against than sinning. পরের প্রশ্ন হচ্ছে আর টেল অফ আ টু সিটিজ। ভিক্টোরিয়ান পিরিয়ডের বিখ্যাত লেখক আপনারা জানেন যে চার্লস ডিকেন্স। ফ্রান্স রেভলিউশনের পরপরই সেই ঘটনাটা ঘটে যে লন্ডন এবং প্যারিস নিয়ে ওনার একটা ঐতিহাসিক যে নাটক রয়েছে সেটা হচ্ছে আর টেল অফ আ টু সিটিজ। প্রশ্ন আসতে পারে চার্লস ডিকেন্স কোন পিরিয়ডের, ভিক্টোরিয়ান পিরিয়ডের। আর টেল অফ আ টু সিটিজ কোন ধরনের সাহিত্যকর্ম, এটা একটা উপন্যাস। কে লিখেছেন? চার্লস ডিকেন্স লিখেছেন। এবং কোন দুটি শহরের কথা বলা হয়েছে? লন্ডন এবং প্যারিস, এই দুটি শহরের কথা বলা হয়েছে। আমাদের আ টেল অফ আ টু সিটিজের ওপেনিং লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। ওপেনিং লাইনে বলা আছে ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইম, ইট ওয়াজ দ্য এজ অফ উইজডম। বিসিএস রিটেন পরীক্ষায় এর অনুবাদটা কিন্তু এসেছিল ওপেনিং লাইনগুলো। সো আপনারা এই ওপেনিং লাইনগুলো একটু পড়ে নেবেন, যে কোনো সময় আসতে পারে। ফ্রেন্টি দ্য নেম ইজ ওমেন শেক্সপিয়ারের কোন নাটকে এটা হয়েছে? হ্যামলেট নাটকের মধ্যে হয়েছে। হ্যামলেট নাটকে হ্যামলেটের মা যখন তার চাচা ক্লোডিয়াসকে বিয়ে করে তখন হ্যামলেট তার মায়ের প্রতি সন্দেহ প্রকাশ করে এই কথাটা বলেছিলেন, ফ্রেন্টি দ্য নেম ইজ উইমেন, এই কথাটা হ্যামলেট বলেছেন। সো অনেকটা এটা আটার করে যে যে তার মাকে সন্দেহ করেই সেই কথাটা কিন্তু সে বলেছিল। ডক্টর স্যামুয়েল জনসন। ডক্টর স্যামুয়েল জনসন 1755-এ প্রায় 9 বছর সময় নিয়ে যে কাজটুকু করেছিল, ইংরেজি ভাষার জন্য চমৎকার একটা ডিকশনারি লিখেছিল, যার জন্য ওনাকে আমরা লেক্সিকোগ্রাফার বলে থাকি। দেখুন আপনারা ডক্টর স্যামুয়েল জনসন। ডক্টর স্যামুয়েল জনসন ডিকশনারিটি যখন প্রকাশ করে, অক্সফোর্ড ডিকশনারি অফ ন্যাশনাল বায়োগ্রাফি ডিকশনারির পূর্ব পর্যন্ত ওনার ডিকশনারিটাই খুবই বিখ্যাত ছিল। এটা অনেক সময় জনসন ডিকশনারি হিসাবে পরিচিত, অথবা ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিসাবেও কিন্তু পরিচিত। পরের প্রশ্ন হচ্ছে কোনটি কবিতার ফর্ম নয়? তা আপনারা দেখতে পাচ্ছেন সনেট, ব্যালাড, এপিক, এই তিনটাই হচ্ছে কবিতার ফর্ম। আর টেল কবিতা ছাড়াও লেখা যায়, এটা প্রোজ আকারেও কিন্তু আমরা লিখতে পারি। অ্যান্ড দেন আমরা চলে যাচ্ছি প্লেজায়ারিজম। প্লেজায়ারিজম মানে যে অন্য কারো কথা, সাহিত্যকর্ম যদি আপনি নকল করে নিজের বলে চালিয়ে দেন, সেটি হচ্ছে প্লেজায়ারিজম। তো এটা হয়ে থাকে আমরা বিভিন্ন বই লেখার সময় যখন অন্যদের থেকে কপি পেস্ট করি, অথবা রিসার্চের সময় যখন আমরা কপি পেস্ট করি, এইটার ঘটনাটাকে বলি আমরা প্লেজায়ারিজম। সো প্লেজারাইজ শব্দটার অর্থ হচ্ছে যে আপনি কারো কাজকর্ম চুরি করে নিয়ে আসলেন আর কি। অ্যান্ড দেন পরের প্রশ্নটা হচ্ছে রোমান্টিক পিরিয়ড। আপনারা জানেন রোমান্টিক পিরিয়ডের আমাদের যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আছে, তিনি অনেকটা ফ্রান্স রেভলিউশন দ্বারা প্রভাবিত। ফ্রান্স রেভলিউশনে কি নিয়ে কথা বলা হয়েছিল? ফ্র্যাটার্নিটি, লিবার্টি, ইকুয়ালিটি, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব। আপনারা দেখেছেন যে কমন পিপলের অধিকার নিয়ে যে আন্দোলনটা হয়েছিল ফিউডাল সিস্টেমের পরে, রাজা যখন ষোড়শ লুই ছিলেন। তো অনেকটা এবছর হয়তো আসছে ফ্রান্স রেভলিউশন দ্বারা প্রভাবিত। আপনি যদি চান এটা আমেরিকান রেভলিউশন দ্বারা প্রভাবিত, সেটাও কিন্তু আপনি প্রুফ করতে পারবেন। তাহলে রোমান্টিক পিরিয়ডের সাথে ফ্রান্স রেভলিউশনের একটা সম্পর্ক কিন্তু রয়েছে। আমাদের পরেরটা হচ্ছে ফেয়ারওয়েল টু আর্মস। ইতিপূর্বে বিসিএস পরীক্ষায় একাধিকবার প্রশ্ন আসছে।
আ ফেয়ারওয়েল টু আর্মস আর্নেস্ট হেমিংওয়ে আসতে পারে। আর্নেস্ট হেমিংওয়ে হচ্ছে কোন দেশের? আমেরিকান নোবেলিস্ট, আমেরিকান শেক্সপিয়ার অনেক সময় বলা হয় আর্নেস্ট হেমিংওয়ে। সো আর্নেস্ট হেমিংওয়ে আমেরিকান নোবেলিস্ট, তিনি যুদ্ধ বিরোধী যে উপন্যাসটা লিখেছেন খুবই বিখ্যাত, এটা হচ্ছে আ ফেয়ারওয়েল টু আর্মস, আর্নেস্ট হেমিংওয়ে। সো আপনি যদি চান আর্নেস্ট হেমিংওয়ে সম্পর্কে আরো জানতে পারেন, আর্নেস্ট হেমিংওয়ের আরেকটা বিখ্যাত ব্যাপার রয়েছে, অনেক সময় এটাকে অ্যাট্রিবিউট করা হয় যে ইংরেজি ভাষার জন্য সবচেয়ে ছোট গল্প যেটা আছে একটি লাইনে 6টি শব্দের মধ্যে, ফর সেল বেবি শুজ নেভার ওয়ার্ন, অর্থাৎ বাচ্চার জুতা বিক্রি করা হবে যেই জুতাটা কখনো পরা হয়নি। হয়তো দেখা গিয়েছে কি বাচ্চার জন্য জুতা কিনে নিয়ে আসা হয়েছে, বাচ্চাটা মারা গেল। সো 6টি শব্দের মধ্যে একটা বিখ্যাত ছোট গল্প, এটা ক্রেডিটটা অনেক সময় আর্নেস্ট হেমিংওয়েকে দেওয়া হয়। স্যাটিরিস্ট, তো আমরা ক্লাসরুমে বলেছিলাম যে সুইফট স্যাটিরিস্ট মিলিয়ে পড়েন। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের যেই সময়টা আছে সেখানে জনাথন সুইফটকে দেখেছেন, অ্যাংলো আইরিশ যে রাইটার আছে। সুইফটের বিখ্যাত স্যাটায়ার যদি আপনি বলেন, আপনি অনেকগুলোই আছে, গালিভার্স ট্রাভেল বলতে পারেন। তো আমি গালিভার্স ট্রাভেলের পরে অন্য আরেকটাকে নিয়ে যদি একটু কথা বলি, সেটা হচ্ছে আ মডেস্ট প্রপোজাল। আ মডেস্ট প্রপোজালে আপনি দেখবেন অনেকগুলো ঘটনা ঘটেছে। আর আ মডেস্ট প্রপোজালে এটা আয়ারল্যান্ডের যে সেই সমসাময়িক সময়ে অর্থনৈতিক যে সমস্যাটা আছে সেটা নিয়ে লিখেছে। এই আ মডেস্ট প্রপোজালে বাচ্চাদেরকে সিদ্ধ করে খেয়ে ফেলার কথাও বলা হয়। সো এটা কোনো অংশেই আপনি এটা মডেস্ট না, এটা হচ্ছে একটা স্যাটায়ার করে বলা হয়েছে। তো ইংলিশ লিটারেচারে বিখ্যাত স্যাটারিস্ট হিসাবে পরিচিত হচ্ছে আমাদের জনাথন সুইফট। গোল্ডেন এজ বলতে কোনটা বুঝেন সেটা জানেন, এলিজাবেথিয়ান পিরিয়ডটাকে গোল্ডেন এজ বলা হয়, নট বিকজ অফ উইলিয়াম শেক্সপিয়ার অ্যান্ড ক্রিস্টোফার মার্লো। বিখ্যাত লেখক মার্লো এবং শেক্সপিয়ারের জন্ম হয়েছে সেই জন্য নয়, অনেক ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস হয়েছে। কুইন এলিজাবেথের সময় আপনারা জানেন হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা লাভ করেছে, গ্লোব থিয়েটার তিনি প্যাট্রোনাইজ করেছেন, আরো অনেকগুলো অ্যাক্টিভিটিস ছিল, ইউনিটি ছিল। সো এটা হচ্ছে গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। 1558 থেকে 1603 এই সময়টা ছিল রানীর সময়। পরের প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান নোবেলিস্ট। 2017 সালে প্রকাশিত অরুন্ধতী রায়ের যে বিখ্যাত উপন্যাস রয়েছে দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল। সো চলে এসেছে দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। ওনার প্রথম উপন্যাসটা যেটা সেটা আপনারা সবাই জানেন, দ্য গড অফ স্মল থিংস, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই প্রশ্ন হচ্ছে কোনটা প্রেপোজিশন। প্রথমে হচ্ছে ভার্ব সাবজেক্টের পরে বসেছে, আমরা দেখতে পাচ্ছি যখন সাবজেক্টের পরে বসেছে সেটা হয়ে গেল কি আমাদের ভার্ব। সো আপনি পরে দেখতে পারবেন পরের অংশতে এখানে দুইটা ক্লজ আছে, হিজ ফাদার ডাজ একটা ফাইনাইট ভার্ব আছে, হি লাভস একটা ফাইনাইট ভার্ব আছে, এটা হয়ে যাবে আমাদের কনজাংশন। প্রথমটা হয়ে যাবে আমার ভার্ব। এখন আখ্যাট প্রেপোজিশন থেকে প্রায় সময় প্রশ্ন আসে, কাকে বলে? এই পর্যন্ত বিসিএস এ 5 থেকে 7টি প্রশ্ন আসছে আইডেন্টিফিকেশন অফ প্রেপোজিশন। সো এটা হচ্ছে নাউন ফ্রেজ, আর্টিকেল প্লাস যদি আমার কোনো নাউন বসে সেটা আমার নাউন ফ্রেজ হয়। আর আপনারা জানেন নাউন প্রনাউন বা নাউন ফ্রেজের পূর্বে যেটা বসে সেটা প্রেপোজিশন। লাইক মাইন্ডেড পিপল একটা ফ্রেজ হিসাবে ব্যবহার করি আমরা, সমমনা যেটাকে বলা হয়, যাদের মতবাদ বা বিশ্বাসটা মিলে যায়। সো এইখানে লাইকটা অনেকটা পিপলের মডিফায়ার হিসাবে অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে। আমাদের আনসার হচ্ছে অপশন সি, কোনটা? প্রেপোজিশন। অ্যান্ড দেন এটাও রিপিটেড কোয়েশ্চেন, সেম কথা, আর্টিকেল প্লাস নাউন মিলে নাউন ফ্রেজ গঠিত হলো, নাউন ফ্রেজের পূর্বে যেটা আসছে সেটা হবে কি? প্রেপোজিশন। ফলোইং যখন প্রেপোজিশন হয় সেটা পরে অর্থে বা আফটার অর্থে ব্যবহার করা হয়। ইতিপূর্বে বিসিএস পরীক্ষায় অনেকবার আসছে এবং এই প্রশ্নটা তো ফলোইং প্রেপোজিশন হিসাবেও বিসিএস পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছিল। সো ইটস আ প্রেপোজিশন। অ্যান্ড দেন আমরা চলে যাব, ভেরি ইজি কোয়েশ্চেন ছিল, সাবজেক্ট হিসাবে বসেছে। সাবজেক্ট হিসাবে যদি কেউ বসে সে হবে কোনটা? নাউন ফ্রেজ। বাক্যের সাবজেক্ট হিসাবে যিনি বসবে তিনি নাউনের মতো কাজ করবে। আপনারা জানেন নাউন সাবজেক্ট হতে পারে, নাউন অবজেক্ট হতে পারে, নাউন হতে পারে, আরো কি হতে পারে, সাবজেক্ট অবজেক্ট ছাড়াও কমপ্লিমেন্ট হতে পারে, নাউন এডজেক্টিভের কাজও কিন্তু করতে পারে, কিন্তু অ্যাজ আ সাবজেক্ট সে হচ্ছে নাউনের কাজ করবে। সো এটা হচ্ছে যে একটা নাউন ফ্রেজ। পরের কোয়েশ্চেনটি দেখেন, সেটা হচ্ছে যে এখানে সঠিক আনসার যদি ধরে নেন আমার হিসেব অনুযায়ী বিইং ইনজুর্ড, আপনি এটাকে সঠিক আনসার ধরতে পারেন। অপশনই নেই বিইং ইনজুর্ড, তখন কি করবেন? আপনি হিয়ার মডিফায়ার হিসাবে আপনি চাইলে ইনজুর্ড ব্যবহার করতে পারেন। সো এই ধরনের গ্রামার ভুল না, আমি বলবো যেটা হয়তো একটা অ্যাডভান্স লেভেলের গ্রামার। এখন প্রশ্ন হলো হ্যাভিং ইনজুর্ড নয় কেন? ইনজুর্ডকে আমরা ট্রানজিটিভ ভার্ব হিসাবে যদি ব্যবহার করতে চাই, পরে একটা অবজেক্ট দিতে হবে। সো ইনজুর্ড, হিজ ল্যাগ, এই ধরনের কথা থাকলে হ্যাভিং ইনজুর্ড দিতে পারতেন। তো সেই হিসাবে এই আনসারটা আমরা নিতে পারছি না। এখন এই ধরনের গ্রামার সম্ভব। এক্সস্টেড, হি ফ্লপ ডাউন ইনটু আ চেয়ার, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি থেকে নিয়েছে। আপনি চাইলে সেন্টেন্সের শুরুতে আপনি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে পারেন, রিডিউস ক্লোজ হিসাবে বা রিডিউস হিসাবে আপনি কিন্তু এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করতে পারেন। সেই হিসাবে আনসারটা অপশন এই, কিন্তু পিএইচসি ভুল করে যদি আপনার এখানে বিইং এর জায়গায় আইএনজি বাদ দিয়ে দেয় তাহলে তো এটা ভিন্ন কথা।
এখানে বিস্তারিত ব্যাখ্যা আছে। আপনাদের যাদের পিডিএফটা লাগবে কমেন্টে ইমেল দিবেন, আমি পিডিএফটা পাঠিয়ে দেবো ব্যাখ্যা সহকারে। বাই এন্ড লার্জ হচ্ছে যে অন দা হোল আমরা সামগ্রিকভাবে বা মোট কথা অর্থে আমরা বাই এন্ড লার্জ ব্যবহার করে থাকি। এটা রিপিটেড কোয়েশ্চেন। গো ব্যাক অন, গো ব্যাক অন মিনস হচ্ছে আপনি আপনার কথা ফিরিয়ে নিলেন। গো ব্যাক অন, আপনি বলেছেন যে একজন ভদ্রলোককে আপনি ভোট দিবেন, আপনি গো ব্যাক অন মানে কি উইথড্র করলেন যে না আমি তোমাকে আর দিব না। আপনি বলেছেন তাকে সাহায্য করবেন, আপনি সেটা গো ব্যাক অন করলেন। সো এটা হচ্ছে উইথড্র। অ্যান্ড দেন হচ্ছে লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, কমন প্রশ্ন যে গোপন কথা ফাঁস করে দেওয়া। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, রিভেল আ সিক্রেট কেয়ারলেসলি যেটাকে আমরা বলে থাকি। অ্যান্ড দেন আমরা চলে যাচ্ছি হচ্ছে নাউনের পরে। নাউনের পরে যদি আমাদের কোনো ফ্রেজ বসে সেটা হচ্ছে আমাদের এজেক্টিভ ফ্রেজ। আপনারা জানেন এজেক্টিভ ফ্রেজ। সো এইখানে হি ইজ আ ম্যান টু ডিপেন্ড অন, যার উপর নির্ভর করা যায়। সো এটা হচ্ছে একটা এজেক্টিভ ফ্রেজ। কোয়েশ্চেন নাম্বার 3 নেই, সেটা হচ্ছে যে নাউন ইন অ্যাপোজিশন হিসাবে আমাদের নাউন ক্লজ হয়। তো অনেকে এটা ভুল করতে পারেন, এগুলো লেকচার শিট থেকে আসা, বই থেকে আসা অ্যাভেলেবল, আমরা স্টুডেন্টকে পড়িয়ে থাকি। যারা নাউন ইন অ্যাপোজিশন জানেন না তাদেরকে একটু বলি। আমি যদি বলি সাকিব আল হাসান দ্য গ্রেটেস্ট ক্রিকেটার অফ বাংলাদেশ, তো এই সাকিব আল হাসান আর দ্য গ্রেটেস্ট ক্রিকেটার অফ বাংলাদেশ যদি বলি আমরা একজনকে বুঝাচ্ছি। অথবা শেখ হাসিনা দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, বঙ্গবন্ধু দ্য ফাদার অফ দ্য নেশন, একটা অ্যাপোজিশন, কাউকে মডিফাই করছে না। সো নাউনের পড়বে, নাউনের অ্যাপোজিশন হিসাবে আমরা নাউন ক্লোজ ব্যবহার করে থাকি। আপনি চাইলে আরো অনেক এক্সাম্পল কিন্তু দেখতে পারেন। আমি যদি এটাকে একটু ডিটেল বলি, দিস ড্রিম বলতে কি সে বিসিএস ক্যাডার হবে, এটা তার স্বপ্ন, দুটো একই কথা। হি উইল বি আ বিসিএস ক্যাডার আর তার হচ্ছে ড্রিম। সো এখানে আমরা কেউ কাউকে মডিফাই করছে না, একটা আরেকটার অ্যাপোজিশন হিসাবে বসেছে। আরো অনেক এক্সাম্পল দেখতে পারেন। সো অ্যাপোজিশন গুলো দ্যাট ক্লোজ হয়। দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ আ থিপ, তো সে যে একটা চোর এটা একটা ফ্যাক্ট, অথবা সে অসুস্থ বা মারা গিয়েছে এটা একটা নিউজ। জটিল করে প্রশ্ন করলে এইভাবে দিবে। দ্য নিউজ দ্যাট আই হার্ড ইয়েস্টারডে, এটা হচ্ছে মডিফায়ার, এটা কোনো নিউজ না। নিউজ হতে পারে কি সে অসুস্থ, সে চুরি করেছে, বিশ্বাস হতে পারে কি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, অর্থাৎ একটা আরেকটা আর অনেকটা পরিপূরক হিসাবে ব্যবহার করে, জাস্ট লাইক আ কমপ্লিমেন্টের মতো বলতে পারে। সো এই ক্ষেত্রে আমরা নাউন ইন অ্যাপোজিশন হিসাবে আমরা সেটাকে নাউন ক্লজ নেই। সিম্পল সেন্টেন্স কোনটা? একটি ফাইনাইট ভার্ব থাকলে, এখানে শুধু স একটি ফাইনাইট ভার্ব, এই জন্য এটা সিম্পল সেন্টেন্স। এটা কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স। তো কেন কমপ্লেক্স? আমার সাবঅর্ডিনেট ক্লোজ আছে, যেমন দ্যাট গ্লিটার্স একটা ক্লোজ, অল ইজ একটা ক্লোজ। এটা কম্পাউন্ড, এটা সবাই জানেন কম্পাউন্ড, বাট অর নর আছে। এখানে অল ইজ ওয়েল একটা ক্লোজ, দ্যাট এন্ডস ওয়েল একটা ক্লোজ। সো কমপ্লেক্স, আর সাবঅর্ডিনেট ক্লোজ আছে যেহেতু দ্যাট আছে। সো আমাদের আনসার হচ্ছে কি অপশন ডি। আপনি পরের প্রশ্ন যদি দেখেন সেটা হচ্ছে আ কারাপ্ট ম্যান ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। এগুলোকে কমপ্লেক্স করা ভেরি ইজি, আমরা বলেছি যখন দেখবেন এডজেক্টিভ প্লাস নাউন থাকবে হু বসাই দিবেন। আ ম্যান, আ ম্যান, আ ম্যান হু ইজ কারাপ্ট হয়ে গেল। আমি যদি আপনাকে বলি আ বিউটিফুল লেডি, তাহলে আ লেডি হু ইজ বিউটিফুল কমপ্লেক্স হয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আপনি বাকি অংশ পরিবর্তন করার দরকার নেই, আপনি শুধু খালি এইটুকু করবেন। আর কারাপ্ট ম্যান মানে হচ্ছে আ ম্যান হু ইজ কারাপ্ট, দ্যাটস ইট। পরের প্রশ্নে আমরা চলে যাই, এটা আনসার করতে পারেন আপনি পিওই তে, প্রসেস অফ এলিমিনেশন, বাদ দেওয়ার প্রক্রিয়া যদি করি। আমাকে বলা হয়েছে কি পজিটিভ করতে, তো পজিটিভ করার জন্য আমি কি করব ব্যাপারটা। প্রথমে এখানে ব্যাস্ট আছে, এটা সুপারলেটিভ কাটা যাবে। এনি এর সাথে তো আমাদের প্লেয়ার্স হয় না, সেটাও আমি কাটতে পারি। হ্যাঁ, সো আবার এখানে দেয়ার আছে, দেয়ার থাকলে তো আবার এখানে প্লেয়ার না প্লেয়ার্স বলতে হবে, সেই হিসাবে কাটতে পারি। সো এনি আদার প্লেয়ার, এখানে ইজ এটা রিলেভেন্ট, আর পজিটিভ হিসাবে অ্যাজ গুড অ্যাজ। সো দিস ইজ দ্য ওয়ে আনসার। আমাদের পরের প্রশ্ন হচ্ছে অ্যাভয়েড। আপনারা জানেন অ্যাভয়েডের পরে বার প্লাস আইএনজি, আমরা পিকিউএফসি মার্কা ড্যাশ দিয়ে পড়িয়ে থাকি। আর বাই থাকার কারণে পেসিভ হবে, তাহলে আনসার হবে বিং সিন। পেসিভ মানে হচ্ছে অবশ্যই আপনাকে বি বার প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমাদের নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ইন ফিয়ার অফ, বার প্লাস আইএনজি হবে যেহেতু অব আছে, আইএনজি যুক্ত তিনটা আছে। এখন বাকিগুলো থেকে নিব, যেহেতু পেসিভ, সে পালিয়ে গেল মানে কি সে অ্যারেস্ট করবে না অন্য কেউ অ্যারেস্ট করবে, তাহলে বিইং অ্যারেস্টেড। আর একই কথা, পেসিভ মানে হচ্ছে কি বি বার প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আনসারটা এটাই হচ্ছে বিইং অ্যারেস্টেড।
এটাই হচ্ছে আমার আনসার। আমরা চলে যাচ্ছি হচ্ছে আই ডিডন্ট ফলো হু পাস বাই মি। আমার পাশ দিয়ে কেগুলো আমি এটা খেয়াল করিনি, হয়তো বা হতে পারে। সো হতে পারে অর্থে আমরা মাইট বি ব্যবহার করি পসিবিলিটি অর্থে, আর মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি পাস্ট পসিবিলিটি, যেটা আমরা অনেকটা বলে থাকি যে হয়তো অর্থে ব্যবহার করে থাকি। অ্যান্ড দেন পরের প্রশ্ন হচ্ছে আই ড্যাশ হিম ফর 10 ইয়ার্স। ফর প্লাস বা সিন্স প্লাস টাইম থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো আমরা কন্টিনিউয়াস টেন্সের কতগুলো ভার্ব আছে আমরা করি না, তার মধ্যে নো একটা ভার্ব, এই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট করতে হবে হ্যাভ নোন। সো কমন কোয়েশ্চেন। আবার চলে আসুন হচ্ছে যে স্নো সোয়ালস, এটার সাথে অ্যারাউন্ড বসে, অ্যারাউন্ড। সো অ্যারাউন্ড হচ্ছে মানে হচ্ছে ঘুরছে আর কি। তো এইখানে একটা বেলি যেটা হয়, এই এক্সাম্পলটা মাদার ইন মেনভিল একটা গল্প থেকে নেওয়া হয়েছে, মাদার ইন ম্যানভিল। সো এই গল্প থেকে নেওয়া হয়েছে, লাইনটা হুবহুব ছিল এভাবে। সো এখানে এই জন্য ডাউন, এটা নিয়ে আর অতিরিক্ত ব্যাখ্যা দিতে চাই না, তবে সোয়ালের সাথে সাধারণত অ্যারাউন্ড বসে। অ্যান্ড দেন হচ্ছে দেয়ার ইজ এ কফি শপ, এখানে আনসার দুইটা হতে পারে, অনও হতে পারে আবার অ্যাক্রোজও হতে পারে। এখন পিএইচসি কোনটা নিবে এটা বিতর্কিত প্রশ্ন, আমি বিতর্কিত প্রশ্নের আলাদা ভিডিও ক্লাস দিয়েছি, আপনারা দেখেছেন। সো রাস্তার পাশে বুঝাইতে অন অ্যাক্রোজ দুইটা ব্যবহার করা যায়, ওনাদের ইচ্ছা দুইটা সমানভাবে প্রমাণিত যে সঠিক আনসার। বাংলা একাডেমি সার্চ করলে পাবেন অ্যাক্রোজ, আপনি অক্সফোর্ডেও কিন্তু অ্যাক্রোজ পাবেন, বাট আপনি অনও অ্যাভেলেবল পাবেন। আপনি যদি মনে করেন রাস্তার কোনো একটা পাশে আছে, যেমন অন মেন স্ট্রিট, ইন অথবা অন চেরি স্ট্রিট, সো আপনি আনসার কোনটা নেবেন। এই ধরনের 5টি বিতর্কিত প্রশ্নের আলাদা ভিডিও ক্লাস দিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। এই যে প্রশ্নটা আছে কারেকশনটা, এটা কয়েকটা উপায়ে করতে পারেন। প্রথমে হচ্ছে যে আমরা ইনডাইরেক্টে টোল ব্যবহার করি, সো এই আনসারটা আমরা বাদ দিলাম। সেকেন্ড হচ্ছে যে যখন প্রেজেন্টে থাকবে আমরা পরের অংশটাকে টেন্স অনুসারে চেঞ্জ করি না, তাহলে এই ওডের ব্যবহারটা বাদ দিলে এখন আনসার হবে অপশন বি। অনেকে বলতে পারেন এখানে হেয়ার কেন হলো, মিনিং ঠিক রাখার জন্য হেয়ার ব্যবহার করা যায়। আমি যদি এখানে পাস্ট দিতাম হেয়ারটা দেয়ার হয়ে যেত। আমি যেহেতু পাস্ট রিপোর্টিং ভার্বটা আমার পাস্ট টেন্সে নেই, প্রেজেন্টে আছে, তাহলে আমরা সেটাকে আর দেয়ার করছি না। সো এটা নিয়েও বিতর্ক করলে করা যায়, এটা লজিক্যাল, সেন্সেবল, মিনিংফুল। and the next question আমরা চলে যাচ্ছি হচ্ছে রুমের সকল লাইট বন্ধ করে দিয়ে অন্ধকার করা হলো। সো এটা মিনিংফুল সেন্টেন্স, অপশন এ। পরের প্রশ্ন হচ্ছে থার্ড কন্ডিশনাল থেকে। থার্ড কন্ডিশনালটা কি, আপনি যদি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেন, would have, could have, might have প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এটা আনসার। বাকিগুলো কেন নয়, এখানে could have আছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নেই। এখানে মাইট আছে, মাইট হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে। আর হ্যাড বিন না, আমরা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। সো বাকিগুলো কাটা। পরের প্রশ্নটা কিভাবে আনসার করতে পারেন, বোথের পূর্বে ডিটারমিনার বসে না, অপশন এ কাটা। আর বোথ থাকলে এখানে সাইডস হবে, সেটা কাটা। আইদার সাইডস হয় না, আইদার সাইড হয়। আইদার বলতে আমরা একটা পাশে বুঝাই, সো সাইডস হবে না। 3টা কেটে দিলে এটা আনসার করতে পারেন। এখন আরেকটা প্রবলেম আছে, একটা এক্সপ্রেশন হচ্ছে অন বোথ সাইডস, এখানে দিয়ের ব্যবহারটা খুব একটা দেখা যায় না, কিন্তু বাকি 3টা তো রং বুঝে যায়, পিসি আনসার নিলে বিটা নেবে। কিন্তু আপনি যদি মনে করেন না আমি এটা দিব না, এটা দেওয়ার কিছুটা লজিক আছে। যেমন লংম্যান থেকে যদি দেখেন, আপনি বোথের পরে ডিটারমিনার বা দি ব্যবহার করার নিয়ম আছে, যেমন এই দুটো রাইট সেন্টেন্স, সেই হিসাবে বোথের পরে দি ব্যবহার করতে পারেন। সো অপশন বিটা রাইট আনসার নিবে। এখন যদি বলেন না প্রশ্নে ভুল, সেটা চাইলে আপনি বলতে পারেন। যেমন ডিকশনারি থেকে নিয়েছি দেয়ার আর ট্রিজ অন বোথ সাইডস, তো এই ফ্রেজটাই বেশি ব্যবহার করা হয়। ঠিক আছে, আমি আবার বলছি, যাদের পিডিএফটা লাগবে আমাকে ইমেলটা দিবেন আপনি কমেন্টে, আমি আপনাকে পিডিএফটা দিয়ে দিব। সো বয়েস্টারাস শব্দের অর্থ হচ্ছে শরগুল, হট্টগোল করা। এটার সিনোনিম হচ্ছে চিয়ারফুল, আনরোলি বা নয়েজি। এখন এন্টোনিম হবে কোয়াইট। কোয়াইটের যে আনসার সেটা তো অপশনে নাই, সো না থাকলে আপনি কি করবেন, এখন টেনশন করতে হবে। পিসি কি করবে, এটা পিসির ব্যাপার। চেয়ারফুল অনেকে দিতে চান, দেওয়া যাবে না, চেয়ারফুল ডিরেক্টলি সিনোনিম বলা আছে। সো মনে হয় স্পেলিং মিস্টেক করতে পারে। এই ধরনের 5টা বিতর্কিত প্রশ্ন আসছে, এটার উপর ভিডিও ক্লাস দিয়েছি। এটাও একটা বিতর্কিত প্রশ্ন, সুগারও ভার্ব হয়, স্যান্ডও ভার্ব হয়। এখন আপনি কি দিবেন, দুটি ভার্ব হয়। আপনি যদি বাংলা একাডেমি দেখেন, বলা আছে ডিরেক্টলি ভার্ব, বলা আছে সুগারও ভার্ব। এখন মোবাইলটা অক্সফোর্ড, কেমব্রিজ, লংম্যান কোনো ডিকশনারিতে মোবাইলকে ভার্ব হিসাবে ব্যবহার করতে দেখিনি, তখন আপনি সেটাকে ভার্ব হিসাবে না হয় আমরা নাই বানিলাম। সো দুটি করে আনসার। সো আপনারা যারা হচ্ছে যে
আরো ভিডিও ক্লাস দেখতে চান কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।